This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. নমস্কার, গুড আফটারনুন। শুরু করছি তিনটের নিউজ কর্নার। আমি অনির্বাণ, আমার সঙ্গে রুমেলা। সন্দেশখালী রাজ্যের ভোটে আবার সন্দেশখালী হয়ে গেল মেন। আচ্ছা, সন্দেশখালী 1 বছর আগে সন্দেশখালী পশ্চিমবঙ্গের মানুষ জানতো না? একেবারেই নয়। বসিরহাট লোকসভার অন্তর্গত ছোট্ট জায়গা, এবং জানতো সজনেখালী পাখিরালয় হিসেবে, কিন্তু সজনেখালী আউট, এখন সন্দেশখালী। আচ্ছা, সন্দেশখালীর তিনটে আমি খুব ইন্টারেস্টিং ফেজ লক্ষ্য করেছি। এক হচ্ছে অভিযোগ, মহিলা নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগ, শেখ শাহজাহানের তোমার লুকোচুরি খেলা, শেখ শাহজাহানের রেস্ট, তারপর একটা দীর্ঘ সময় লাল বিফোর দ্য স্টর্ম, তারপর আবার বিস্ফোরণ হচ্ছে ভিডিওর বিস্ফোরণ। একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে রুমেল, আমি যেটা লক্ষ্য করেছি, যেটা তুমিও করেছো, আগে ছিল সন্দেশখালীর বাসিন্দা মহিলা, তাদের সঙ্গে প্রশাসন, তৃণমূলের বিরোধ। এখন আজকে বা গত কয়েকদিনের লড়াইটা কিন্তু একদম তৃণমূল বনাম বিজেপি। তোমার কাছে কি আপডেট আছে? একেবারে দেখো অনির্বাণ, আমরা শুরুতেই দেখেছিলাম যে এই সন্দেশখালী, মানে তুমি যে ফেজের কথা বলছিলে, জানুয়ারির 5 তারিখের পর থেকে আমরা সন্দেশখালীর দিকে নজর রাখা শুরু করেছিলাম, এবং তারপর থেকে ঘটনা বহুল সন্দেশখালী আমরা দেখেছি। আমরা গতকাল রাতে দেখলাম সন্দেশখালী যেন বলছে জাগতে রহো। এই সন্দেশখালী যেখানে আমরা দেখছি বিজেপির কর্মীরা, মহিলারা, তারা একেবারে ফ্রন্ট ফুটে এসে তারা বিক্ষোভ করছেন, তারা রাত জাগছেন, পাহারা দিচ্ছেন। রাজ্যে ভোট শুরুর পর থেকে এই আলোচনার কেন্দ্রে এই সন্দেশখালী, তার আগেও ছিল। অনির্বাণ যেরকম বলছিলেন যে একেবারে কয়েকটা ফেজ আমরা দেখেছি, তিনটে ফেজ দেখেছি, সেগুলো ধরে ধরে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া যায়। গত কয়েক মাস ধরে লাগাতার বিতর্কের পর একটু থিতিয়ে পড়েছিল এই ইস্যু, কিন্তু ভোটে আবারও ভাইরাল ভিডিও তা নিয়ে তরজা শুরু হয়ে গিয়েছে। আর এবার শাসক বনাম স্থানীয় বাসিন্দা নয়, তৃণমূল বনাম বিজেপি, সন্দেশখালীর আন্দোলনে এবার নতুন মাত্রা যোগ। রাতেই পুলিশি অভিযান ঠেকাতে বিজেপির রাত্রি জাগো কর্মসূচি। ওই যে বললাম জাগতে রহো, রাত জেগে গ্রাম পাহারায় সন্দেশখালীর মহিলারা। পুলিশি ধরপাকড়ের প্রতিবাদ। গতকাল কাঠপোল বাজারের ছবি আমরা দেখেছিলাম, সেখানে অবরোধ, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ ঝুপখালীর মহিলাদের, ছবিগুলো আপনারা দেখুন। বিক্ষোভ হঠাতে 3 মহিলাকে আটক করে পুলিশ, পরে পুলিশ 3 মহিলাকে ছেড়ে দিলেও ও প্রশমন করা যায়নি। মহিলারা ফুঁসছেন। সন্দেশখালীর আন্দোলন নতুন খাতে বইতে শুরু করেছে এমনই দাবি মহিলাদের। দেখুন, 1 জুন এই কেন্দ্রের নির্বাচন, তার আগে সন্দেশখালীর এই আন্দোলনে নতুন মাত্রা কোন দিকে নিয়ে যাবে সন্দেশখালীর রাজনীতিকে, অবশ্যই নজর থাকবে। সন্দেশখালীর লেটেস্ট আপডেট দিলাম আপনাদের। তবে সন্দেশখালীতে অনির্বাণ আমরা দেখছি যে সন্দেশখালীর মহিলারা এবার আইনের দ্বারস্থ হচ্ছেন, তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ। কেন? যে ভাইরাল ভিডিও নিয়ে তরজা শুরু হয়েছে, সেই ভাইরাল ভিডিও নিয়ে এবার সুপ্রিম কোর্টে সন্দেশখালীর মহিলাদের একাংশ। আমরা দেখছি সিবিআই তদন্তের বিরোধিতা এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিটের তদন্ত চেয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন সেখানকার মহিলারা। জুলাইয়ে মূল মামলার সঙ্গে শুনানি হবে, এমনটাই জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি আচ্ছা, শাহজাহান বললেই অনির্বাণ, কার সন্দেশখালী বললেই যার নাম মনে আসে, আমি নামটা বলেই দিলাম, শাহজাহান। আসলে বোধহয় সন্দেশখালী আর শাহজাহানকে কোনোভাবে আলাদা করা যায় না, তাই না? 200 একেবারে 200 হয়ে গেছে। একদমই, যখনই সন্দেশখালী শিরোনামে আমরা তখনই দেখেছি কোনো না কোনো ভাবে শাহজাহানও শিরোনামে। আর এবার শাহজাহানের দখল সম্পত্তির অঙ্ক ট্রিপল সেঞ্চুরির পথে। সন্দেশখালীতে দখল করা জমি থেকেই 207 কোটি দুর্নীতির টাকা শাহজাহানের পকেটে। মাছ রপ্তানি দেখিয়ে 137 কোটি কালো টাকা সাদা করার অভিযোগ। রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে আসা সেই কালো টাকা বিদেশে পাচার করার অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। যদিও কত টাকা পাচার হয়েছে সেই সম্পর্কিত ইনফরমেশন এখনো সামনে আনেনি ইডি, তবে এজেন্সির সন্দেহ রেশনের বহু কোটি টাকা পাচার করেছে সন্দেশখালীর বেতাজ বাদশা। দুর্নীতির টাকায় অস্ত্র বিক্রির কারবার চালানোর অভিযোগ করেছে ইডি। এবং এই সন্দেশখালী, এই শাহজাহান একে অপরের সঙ্গে তাদের নামটাও ভীষণভাবে জড়িয়ে। অনির্বাণ, আমরা দেখেছি যে এই সন্দেশখালী থেকেই রেখাপাত্রর উত্থান, একেবারে সরাসরি এখন পলিটিক্সে, একদম ডিরেক্ট পলিটিক্সে তার চলে আসা অত্যন্ত। আচ্ছা রুমেলা,
সন্দেশখালী নিয়ে আমরা আলোচনা করছি। সন্দেশখালীতে তো আমাদের একজন সহকর্মী অলরেডি আছেন রাইট নাও লাইভ, সৌরভ দত্ত। ওর সঙ্গে একটু কথা বলি না? একেবারে সৌরভ দত্ত সন্দেশখালীর জমি আঁকড়ে পড়েছিলেন একেবারে ডে 1 থেকে। আজ সন্দেশখালীর লেটেস্ট আপডেট সৌরভের থেকে নিয়ে নেওয়া যাক। সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, সন্দেশখালীর মহিলারা গতকাল রাত জেগেছেন, সন্দেশখালীর মহিলারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং এই সন্দেশখালীতে শাহজাহান, শেখ শাহজাহান, তার এই ট্রিপল সেঞ্চুরি, তার দখল সম্পত্তির পরিমাণ, এই সমস্ত খবর আমরা পাচ্ছি। তুমি দাঁড়িয়ে রয়েছো, এখনো পর্যন্ত সন্দেশখালী কি বলছে, কি শুনতে পাচ্ছ? রুমেলা, দেখো সন্দেশখালীর যে আবহ বা সন্দেশখালীর যে ছবিটা, সেই ছবিটা কিন্তু ক্রমে বদলাতে শুরু করেছে। ফেব্রুয়ারি মার্চে যখন আমরা এই সন্দেশখালীতে এসেছিলাম, তখন আমরা কি দেখেছি যে সন্দেশখালীর আন্দোলন, সেই আন্দোলনে একেবারে 8 থেকে 80 নির্বিশেষে সকল গ্রামবাসীরা তারা আন্দোলনে সামিল হয়েছেন। একেবারে অগ্রভাগে মহিলারা আছেন এবং সেই সমস্ত মহিলারা বারবার বলছেন যে তাদের আন্দোলনে কোনো রাজনৈতিক রং নেই, তারা রাজনৈতিক মত নির্বিশেষে তারা এই আন্দোলনে সামিল হয়েছেন, কারণ তারা এই আন্দোলন তাদের সম্মান রক্ষার লড়াই। সৌরভ তোমাকে একটু থামাচ্ছি। আমার একটা বিশেষ রাজনৈতিক প্রশ্ন আছে। ঘটনা তো তুমি সারাদিন ধরে আমাদের বলছো, রুমেলাও যেটা বললো, আমার একটা জিনিস খুব জানার ইচ্ছে আছে। দেখুন, সন্দেশখালীর আন্দোলন যখন শুরু হয়েছিল তখন আমরা দেখেছিলাম নিরীহ গ্রামবাসী, অত্যাচারিত গ্রামবাসী ভার্সেস তৃণমূল ভার্সেস প্রশাসন। এই লাস্ট কদিনে খেলাটা কিন্তু একদম নির্বাচন যত এগিয়ে আসছে, খেলাটা আমার যেন মনে হচ্ছে এটা হচ্ছে বিজেপি ভার্সেস তৃণমূল। আজকে আর গ্রামবাসী যিনি বিজেপি করেন তিনি রাগ করছেন না যে আমি বিজেপি করি, আমি বিজেপি কর্মী হিসেবে তিনি তৃণমূল কর্মীর দিকে আঙুল তুলছেন এবং ভাইসি ভার্সা। তোমার কি মনে হয় সন্দেশখালীর রাজনীতি কোন খাতে বইছে, নির্বাচনে এর প্রভাব কতটা পড়বে? খুব সংক্ষেপে। ভোটের আগে সন্দেশখালীর যে আন্দোলন, সেই আন্দোলনের যে ডিভিডেন্ড, সেই ডিভিডেন্ডকেই কাজে লাগাতে চাইছে বিজেপি। স্পষ্টভাবেই বিজেপি একেবারে সন্দেশখালী ফেব্রুয়ারি মার্চ মাসে যে পরিস্থিতি ছিল, জুন মাসে ভোটের আগেও তাতে যাতে সন্দেশখালী সেই আন্দোলনের ছবিগুলো ফিরে আসে, সেটাই এখন বিজেপির কৌশল। উল্টো দিকে তৃণমূল চাইছে আন্দোলনের যে ভিতটা নিয়ে প্রশ্ন উঠেছে, সেই আন্দোলনের ভিতটাই নড়বড়ে করে দিতে। সেই কারণে সেই সময়কার যে ভিডিওগুলো, সেই বক্তব্যগুলো এখন প্রকাশ্যে আসছে। এখন দেখার যে দুপক্ষের এই কৌশলের মধ্যে শেষ পর্যন্ত কোন কৌশল বাজিমাত করে। ধন্যবাদ সৌরভ। আমরা সন্দেশখালী নিয়ে তো সারাদিন ছিলাম, সারাদিন থাকবো, যা হবে। রুমেলা আপনাদের জন্য লাস্ট কয়েক ঘন্টার বা লাস্ট একদিন দুদিনের 4-5টা খুব ইম্পর্টেন্ট খবর বেছে রেখেছে। রুমেলাকে অনুরোধ করব সেই খবরগুলো আমাদের একবার শোনাতে। ডেফিনেটলি যে গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। কোন খবর? আজ হেভিওয়েট নমিনেশনের দিকে শুরুতে নজর রাখি, ছবিও দেখাবো। হ্যাট্রিকের হাতছানি কার? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসীতে মনোনয়ন নরেন্দ্র মোদীর। দশাশ্বমেধ ঘাটে গঙ্গা স্নান সেরে কাল ভৈরব মন্দিরে পুজো দিলেন। সকাল থেকে ঠাসা কর্মসূচি ছিল না। নমিনেশন জমা দিলেন এবং সেখানে ছিলেন তাবড় নেতা মন্ত্রীরা। পাশাপাশি নজর রাখতেই হচ্ছে 6th ফেজ ইলেকশন, ভীষণভাবে ইম্পর্টেন্ট। আপনারা ভাবছেন কেন 6th ফেজ নিয়ে কথা বলছি? সবে তো 4র্থ দফা গিয়েছে, এবার 5ম দফা আসছে। শান্তিপূর্ণ ভোট লক্ষ্য, তাই 6th ফেজে নিরাপত্তার আরও কড়াকড়ি 1 লক্ষের বেশি আধা সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তমলুক, মেদিনীপুর, বাঁকুড়া 1020 কোম্পানি বাহিনী আধা সেনা দিয়ে মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকা। 4র্থ দফার ভোটের পরের ছবি দেখায়। 4র্থ দফার ভোটের মাঝে বনগাঁর সভা থেকে সরাসরি ইভিএম কারচুপির অভিযোগ মুখ্যমন্ত্রীর। এই অভিযোগ নতুন নয়, তবে নতুন মাত্রা যোগ করছে বটেই। অন্য চিহ্নে ভোট দিলেও ভিভিপ্যাটে পদ্মের ছবি, হ্যাঁ এমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ অবশ্যই খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রীর আশঙ্কা উড়িয়ে দেন INDIA জোটেরই সব থেকে বড় শরিক কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। বক্তব্য শোনাবো, ওয়েট করুন। ভোটের ফল ঘোষণার আগেই বীরভূমে তৃণমূলের বিজয় মিছিল। নানুরে সবুজ ঝড়, সবুজ আবির উড়ল। নানুরে তৃণমূল নেতা কাজল শেখের নেতৃত্বে বিজয় মিছিল। বীরভূমের 2টি কেন্দ্রই লক্ষাধিক ভোটে জেতার দাবি কাজল শেখের। ভোটের ফলাফল আগের থেকেই বোঝার দাবি কাজলের। 5 নম্বর খবর, লাস্ট খবর এই মুহূর্তে যার দিকে নজর রাখতেই হচ্ছে। আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন কয়লা পাচার মামলার কিংপিন অনুপ মাঝি।
ওরফে লালা। আসানসোল সিবিআই কোর্ট অনুপের জামিন মঞ্জুর করেছে। 10 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন অনুপ। সুপ্রিম কোর্টের রক্ষা কবচের জেরে গ্রেপ্তার এড়িয়েছিলেন এই অনুপ মাঝি। এবং এই সময়টা ভীষণ ইম্পর্টেন্ট অনির্বাণ, আমরা বারবারই দেখছি যে এই সময়টা নিয়ে আমরা কথা বলছি, তার কোনো একেবারে ভোটের মরশুম। যেরকম অনুপ মাঝি ইম্পর্টেন্ট আর কি? দেখো শোনো, ভোটের মরশুম যখন বলছো তখন ইভিএম ছাড়া আর কি বা বলতে পারি বলো। এই ইভিএম ইস্যুটা কিন্তু খুব নতুন নয়, এটা কিন্তু ইন্ডিয়া জোট কেন বিরোধী জোট বহুবার বলে এসছে। আমরা আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বাইট শুনে নিই, এবং আমি তোমাদের মনে থাকবে আমি কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্টারভিউ করতে গিয়ে তিনিও কিন্তু তখন সেম অভিযোগ করেছিলেন যে ইভিএম মে কুছ কালা হ্যায়। অর্থাৎ ইভিএম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য গতকাল তিনি রেখেছিলেন এবং অনির্বাণ চৌধুরীর সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে যে বক্তব্য শোনাবো ব্যাক টু ব্যাক। আগে শুনুন প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। আমরা ধরে ফেলেছি, ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে, পড়ছে বিজেপির ফুলে, সঙ্গে সঙ্গে হাতে নাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ করিয়েছি। কাউকে টাকাও তুলে দিয়েছে, টাকার প্যাকেট কাকে কাকে দিয়েছে তার নজরও আমরা রাখছি। একটা কোয়ারি আমার রয়ে গেছে, ইলেকশন কমিশনকে আরটিএ করে অনেকে জানতে চেয়েছে যে কোন মেশিনকে দিয়ে, কোন কোম্পানিকে দিয়ে ইলেকট্রাল মেশিনের, ইভিএম মেশিনের চিকটা বসানো হয়েছে। ইলেকশন কমিশন জাস্ট লাইক puppet, his master voice. I should not mention election commission, BJP commission, just behaving just like a puppet. They are not saying anything, they are not opening their mouth. এটা তো বলতেই পারে কোন কোম্পানি বানিয়েছে। আগের বারে যেমন আমরা জানতাম ভেলকে দিয়ে বানাতো ওরা, হায়দ্রাবাদে একটা কোম্পানিকে দিয়ে। কাকে দিয়ে তুমি চিক ঢুকিয়ে দেবে সাধারণ মানুষের জানবার অধিকার নেই, এই কথাটাও বলছে না। তার মানে কি বিজেপি চিকের উপরে ভরসা করছে, ইলেকট্রাল মেশিনটাকে ক্যাপচার করবে বলে বলছে? কি করে বলছে? অধীর চৌধুরী কি বলেছে সেটা কি শুনবো নাকি তুমি মুখে বলে দেবে আমাকে? অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য একবার তাও শোনা যাক। দিদির 12টা বেজে গেছে বলে এইসব গল্প হচ্ছে। দিদি খুব নার্ভাস হয়ে গেছে, দিদি আজকে কিছু অ্যালিবাই তৈরি করেছে, মানে দিদির অবস্থাও খারাপ, এটা তার সব থেকে বড় ইন্ডিকেশন। মমতা ব্যানার্জির ফলাফল মমতা ব্যানার্জি নিজে বুঝতে পারছে, তৃণমূল থাকবে না এই বাংলায় 26 থেকে, তার জন্য এইসব কথাগুলো এখন তো গাইছে। রুমেলা, তোমায় বললাম না যে এই ইভিএম ইস্যুটা কিন্তু নতুন নয়, পুরনো। ইনফ্যাক্ট আজকের দিনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে 2টো মামলা চলছে এবং মামলা লড়ছেন প্রশান্ত ভূষণের মতন একজন নামী আইজিবি। তো 2টো ইস্যু আছে বেসিক্যালি, ভিভিপ্যাট সব মেশিনে সুনিশ্চিত করো, যেটা আমাদের কাছে এখন প্রাসঙ্গিক নয়। আর সেকেন্ড ইস্যু হচ্ছে যে আরজি জানিয়েছে যে এই ব্যালটে আবার ফেরত যাও। তোমার হয়তো মনে থাকবে আমরা আলোচনা করছিলাম স্টুডিওতে ঢোকার আগে যে বহু ইউরোপিয়ান কান্ট্রি এখন কিন্তু ইভিএম থেকে ব্যালটে শিফট করে গেছে, কিন্তু ভারতের পার্সপেক্টিভ, ভারতের কন্ডিশন এক নয়। তো সুপ্রিম কোর্ট কি বলছে? সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্ত বলছেন যে না, অভিযোগ আসতেই পারে কিন্তু প্রমাণ কোথায়? তারা বারে বারে বলছেন যে আমাদের প্রমাণ দিন আপনারা, আমরা মেনে নিলাম আপনাদের অ্যালিগেশন মেনে নিলাম, কিন্তু আপনারা প্রমাণ দিন যেটা ডিফেক্টিভ সিস্টেম। আর একটা পরীক্ষিত সিস্টেমকে আমরা কিন্তু চট করে দুম করে নাকচ করতে পারি না। সুতরাং সুপ্রিম কোর্ট হ্যাজ টেকেন নোট অফ দ্য অ্যালিগেশন, কিন্তু অলমোস্ট নস্যাৎ করে দিয়েছেন ইভিএম এর এই বিরোধীদের দাবিটা। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন তার পরবর্তীতে কি ইম্প্যাক্ট থাকে আমাদের তো নজর থাকবেই, কিন্তু এই যে খবরগুলো আমি বললাম অনির্বাণ, তার মধ্যে আর কি ইন্টারেস্টিং লাগছে? ইভিএম তো একটা গেল, আমার কিন্তু একটা জিনিস ইন্টারেস্টিং লেগেছে, তুমি আমার সাথে এগ্রি করতেও পারো নাও করতে পারো। বীরভূমে তৃণমূলের বিজয় মিছিল, আবার রিপিটেশন। এটা আমার কাছে দুটো আমার কাছে বক্তব্য আছে। এক হচ্ছে এটা কি জেতার আনন্দে মিছিল, না পরবর্তী ফেজে বিরোধীকে চাপে রাখার একটা কৌশল? আমরা নর্থ বেঙ্গলে কি দেখেছি তোমার মনে থাকবে, নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের সব মিছিল, মিষ্টি বিতরণ, রসগোল্লা খাওয়া, আমরা সেই ছবি দেখাচ্ছি আমাদের দর্শকদের। এবং বিজেপি তো কটাক্ষ করেছিল তখন। এবং বীরভূম একটা অন্যরকম, নির্বাচন মানেই বীরভূমের সন্ত্রাস, নির্বাচন মানেই বীরভূমের অনুব্রত মণ্ডল, এবং আমরা ভেবেছিলাম যে অনুব্রতহীন বীরভূমে একটা হয়তো একটা মেরে একটা ব্যাপার থাকবে। আচ্ছা, কোথাও কি মনে হয় না যে অনুব্রতহীন বীরভূমে যেই ভোটটা হলো এবং তারপরে যে বিজয় মিছিল, সেটা কোথাও গিয়ে একটা সেই কর্মী সমর্থকদের চাঙ্গাও করা যে হ্যাঁ চলো আমরা আছি, অনুব্রত নেই তো কি? দেখো, তুমি যদি আমায় জিজ্ঞেস করো আমি বলবো এটা তৃণমূলের একটা ডেফিনিট পলিটিক্যাল স্ট্র্যাটেজি।
এর সাথে নির্বাচনে জেতা হারার কোনো সম্পর্ক নেই। পরের ফেজগুলোতে কর্মীরা চাঙ্গা থাকবে, আমরা এই সিট পেয়ে গেছি, আমরা ওই সিট পেয়ে গেছি, এই আনন্দে মাতোয়ারা থাকবে। তো কিন্তু বীরভূমের অনুব্রতহীন বীরভূমের এই চিত্রটা কিন্তু একটা অন্যরকম লাগলো। অনুব্রত মণ্ডল, জানি না তিহার জেলে বসে উনি কী ভাবছেন বা কী দেখছেন, কিন্তু জানি না তোমার আইডিয়া কি এই বীরভূমে, হোয়াট ইজ ইয়োর ইন্টারপ্রিটেশন? অবশ্যই এখানে বীরভূমে দাঁড়িয়ে, বীরভূমে যখন নির্বাচন হচ্ছে সেখানে অনুব্রত মণ্ডলের বাড়ির যখন ছবি আমরা দেখিয়েছি, তার বাড়িতে গেরুয়া পতাকা উঠছে, এটাও যেরকম সিগনিফিকেন্ট, সেরকম আমরা দেখছি যখন যে বীরভূমে নির্বাচন হওয়ার পর সবুজ আবিরে মাখামাখি হয়ে কাজল শেখ মিছিল করছেন। আর এই কাজল শেখ আমরা বরাবরই জানি তিনি একটু অনুব্রত বিরোধী। আসুন বরং ওই কাজল শেখের বক্তব্যটা একবার শোনা যায়। আমরা 365 দিন পড়াশোনা করেছি, সর্বদা পরীক্ষার রেজাল্ট কী হবে তার মাধ্যমে একটা অনুভব করা যায়। নানুর বিধানসভা মানুষ আবেগে উৎসাহিত হয়ে তারা আজ একটা বিজয় মিছিল আয়োজন করেছে। সেই বিজয় মিছিল তাদের সকলের সঙ্গে পা মিলালাম। বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল 2 থেকে 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবে এবং সিউড়ি লোকসভা কেন্দ্রে অর্থাৎ বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রয় 1 থেকে 2 লক্ষ ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে। আচ্ছা রুমেলা, আমি তোমায় দেখিনি, তুমি কি অফিসে এসে কোনোদিন ঘুমাও বা ঢোলো? ডেফিনেটলি না, তবে হ্যাঁ একটা ঘুম ভাব কিন্তু বোধহয় আমাদের, কিন্তু আমাদের না, জোকস অ্যাপার্ট, দেখো ঘুম তো সকলেরই পায়, কিন্তু ঘুমোতে আমরা পারি কখন? আমাদের সময় কোথায় ঘুমানোর, বাড়ি ছাড়া। কিন্তু ঘুম নিয়ে একটা খুব ইন্টারেস্টিং স্টাডি আজকে তোমাকে শোনাবো। ধরো অফিসে বসা সহকর্মী কিংবা বাসের পাশের সিটে একজন সহযাত্রী দেখছেন থেকে ঢুলে পড়ছেন, বা এমনিতে হয়তো সজাগ থাকলেও মাঝে মাঝে ঝিমিয়ে পড়ছেন। এটা তো আমরা সকলেই দেখেছি এবং ধরে নিয়েছি রাতে ঘুম হয়নি বলেই সেই সহযাত্রী বা সহকর্মী হয়তো ঢুলুনিটা আসছে। তবে ভদ্রতার খাতিরে এই ঘুমিয়ে পড়ার কারণটা হয়তো জিজ্ঞাসা করি না আমরা অনেকেই, কিন্তু কারণটা যদি খোঁজা শুরু করে তাহলে নিঃসন্দেহে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আজকে এই রিপোর্টে রিভিলড হচ্ছে। রুমেলা, তুমি শুনলে অবাক হয়ে যাবে। আমি এই প্রতিবেদনটা দেখাবো এবং দেখানোর পরে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রুমেলা আপনাদের সঙ্গে থাকছে। আপনার এই ঘুম নিয়ে প্রতিবেদনটা অবশ্যই দেখুন। দিনের ব্যস্ত সময় থেকে চোখ লেগে যাচ্ছে অনেকেরই, কারণ অবশ্যই রাতের ঘুম কম হওয়া। কিন্তু কেন? গেস করতে পারেন। সাম্প্রতিক এক সমীক্ষার রিপোর্ট বলছে রাতে পর্যাপ্ত ঘুম না হওয়ায় 58% মানুষ কাজের জায়গায় ঝিমিয়ে পড়ছেন, অল্পেই ক্লান্ত হয়ে পড়ছেন। আর এদের মধ্যে প্রায় 50% আবার রাতে ঘুম না হওয়ার কারণ মশা। কি পুরুষ কি মহিলা, মশার জ্বালায় প্রায় সবাই সমান নিদ্রাহীন। তবে পুরুষদের সংখ্যা মহিলাদের তুলনায় একটু বেশি। আর শুধু ঘুমের ব্যাঘাতই তো নয়, প্রতি বছর ভারতে মশাবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হন প্রায় 4 কোটি মানুষ। সেই অসুস্থতার জন্য তারা কাজে যেতে পারেন না, যার ফলে সাময়িকভাবে বছরে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় 16,000 কোটি টাকা। আশা করি বুঝতে পারছেন মশা কিভাবে শুধু আমার আপনার নয়, সারা দেশের ঘুম কেড়ে নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.